চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা। আজকের ভাবনায় আপনারা গতকালও দেখেছেন যে মনন পাবলিকেশনের বই প্রকাশের অনুষ্ঠান, এবং আজকেও তারই ধারা বেয়েই আমরা আসছি, অর্থাৎ আজও বই প্রকাশের অনুষ্ঠান মনন পাবলিকেশন। এবং আজকে এই বই প্রকাশের অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন আগে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাঁদিকে মনন প্রকাশনার পক্ষ থেকে থাকছেন, মনন পাবলিকেশনের পক্ষ থেকে বৈশাখী মৈত্র চ্যাটার্জি। নমস্কার। বৈশাখী মৈত্র চ্যাটার্জির পাশে আজকের যার বই প্রকাশিত হচ্ছে, একটি ছোট গল্পের বই প্রকাশিত হচ্ছে, গল্পকার অনমিত্রা সেনগুপ্ত। নমস্কার। অনমিত্রা সেনগুপ্তর পাশে বিশিষ্ট কবি, আবৃত্তিকার, অভিনেতা, নানান বিষয়েই তাকে ভূষিত করা যেতে পারে, এবং দীর্ঘদিনের একজন সাংস্কৃতিক কর্মী, পরিচয় বসু আর কবি হিসেবে বিখ্যাত আরণ্যক বসু নাম। আর আজকে আমরা এইখানে আরণ্যক বসুকে পাচ্ছি উদ্বোধকের ভূমিকায়, কারণ যেহেতু সাহিত্যের জগতে সবচেয়ে বেশি গতিবিধি এবং যেখানে সবচেয়ে সমধিক পরিচিত, এবং সেই জায়গার থেকেই যেহেতু ছোট গল্পের বই প্রকাশিত হচ্ছে, এবং সেখানে মনন পাবলিকেশনের পক্ষ থেকে পরিচয় বসুকে যেমন তারাও চেয়েছেন, তেমনি আজকের ভাবনার পক্ষ থেকেও আরণ্যক বসুকে আমরা পেয়েছি। এটা অবশ্যই একটা উপরি পাওনা। তো আরণ্যক বসু প্রথমে তার হাত দিয়েই প্রথমে মানপত্র তুলে দেবেন আজকে অনমিত্রা সেনগুপ্তর হাতে। মানপত্র দেওয়ার পালা শেষ হলো। এবার আমরা আরেকটি বিষয়ে যাব, সেটা হচ্ছে বইটি প্রকাশ করা। সেই আরণ্যক বসুর হাত দিয়েই বইটি প্রকাশিত হচ্ছে। আপনারা সবাই তুলে ধরুন, তারপর তুমিও তুলে ধরো। এই শুভ সংবাদটাই আসল। পৃথিবীতে সাহিত্যের জগতে সমস্ত ভাষার মধ্যে অন্যতম একটা সেরা, দ্য সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড, বাংলা ভাষায় একটা বই প্রকাশ হলো। এ চাইতে শুভ সংবাদ বোধ হয় কিছু হতে পারে না। আমি অভিনন্দন জানাচ্ছি গল্পকার অনমিত্রা, নামটি বড় সুন্দর, অনমিত্রা সেনগুপ্তকে। সঙ্গে সঙ্গে চ্যানেল ভিশন, আজকের ভাবনা, বৈশাখী, তাপস, সবাইকেই আমার, এবং স্নেহাশিস পর্দার আড়ালে আজকে যে রয়েছে, তাদের সবাইকে আমি আমার অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। না, তুমি যে কথাটা বলছো সেখানে তো আমরা দেখেছি রামায়ণে ইন্দ্রজিৎ কিন্তু মেঘের আড়াল থেকেই যুদ্ধ করত, অর্থাৎ পর্দার আড়ালে থাকলেও উনি কিন্তু এই মঞ্চের একজন, মানে আসল কুশীলবদের মধ্যে একজন। ঠিক, একদম ঠিক। তো যাই হোক, আমরা এবার প্রাথমিকভাবে যাব বৈশাখী মৈত্র চ্যাটার্জি। ইতিমধ্যেই মনন পাবলিকেশনের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, এবং বৈশাখী মৈত্র চ্যাটার্জির কাছে আগে শুনবো এই মনন পাবলিকেশনের এই বইটি প্রকাশ সম্পর্কিত কিছু কথা। প্রথমেই সকলকে জানাই প্রভাতী শুভেচ্ছা। গল্পকার অনমিত্রা সেনগুপ্তের অনেক অনেক ধন্যবাদ তাকে, যে আমাদের মনন পাবলিকেশনের পক্ষ থেকে, মনন পাবলিকেশনের থেকে তিনি তার বইটি প্রকাশ করেছেন। আর মনন পাবলিকেশন শুধুমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, লেখক কবিদের সাহায্য করার জন্য এই পাবলিকেশন তৈরি হয়েছে। তাদের বই অনেক, যে এই টেলিভিশনের মাধ্যমে প্রকাশ করা, তারপর হচ্ছে অ্যামাজনের মাধ্যমে হচ্ছে বইগুলি যাতে পায় তারা,
এবং সকল পাঠকদের কাছে যাতে পৌঁছানোর সমস্ত রকম ব্যবস্থা মনন পাবলিকেশন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আবারও এই গল্পকার কবি অনমিত্রা সেনগুপ্তকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। আমরা এতক্ষণ বৈশাখী মৈত্র চ্যাটার্জির কাছে কিছু কথা শুনলাম। এবার আমরা যাব আজকে এই যে গল্পের যার বই প্রকাশিত হচ্ছে অনমিত্রা সেনগুপ্ত এবং গল্পের বই, তো আজকাল গল্পের বইও অনেক প্রকাশিত হচ্ছে, আবার গল্পের মধ্যেও ছোট গল্প থাকছে, অনুগল্প থাকছে। তবে বইটার প্রারম্ভিক যে বিষয়টা দেখা গেছে তাতে অনেকগুলোই গল্পই আছে, কাজে ছোট গল্প এক্ষেত্রে হয়তো বলবো আমি যদি ভুল না করে থাকি। তো এখানে প্রশ্ন হচ্ছে এই যে এখনো কিছু বাকি আছে, এই নামকরণের পেছনে কোন চিন্তা কাজ করেছে, কি বাকি আছে এখনো পর্যন্ত? যে আরো গল্প লেখা বাকি আছে না আরো বহু কাজ বাকি আছে, কি? আসলে এটা আমার প্রথম বই যেটা প্রকাশ হলো। হ্যাঁ, তো মানে আমি বলতে আসলে এটাই, এখানে এখনো কিছু বাকি আছে বলতে এটাই বোঝানো যাচ্ছে যে মানে এখানেই আমি থেমে যাব না, আমার ইচ্ছে আছে আরো আরো অনেক লেখা আমি লিখে যেতে চাই। আমি এখনো লিখছি, ইচ্ছে আছে আগামীতে আরো কিছু লেখা। রবীন্দ্রনাথ একটা কথা বলতেন, আমরা আরম্ভ করি কিন্তু শেষ করি না। কিন্তু অনমিত্রা সেনগুপ্ত প্রথমেই প্রতিশ্রুতি দিয়ে রাখলেন যে আমরা আরম্ভ করব এবং শেষও করব, যেটা এখনকার যুগে বিরল। হ্যাঁ, কারণ অনেকেই আসে দেখা গেছে কবিতা লিখতে, আবৃত্তি করতে, গান করতে বিভিন্ন জায়গায়, কিন্তু শেষ জীবনের শেষ দিন পর্যন্ত টিকে থাকা এ কিন্তু বোধহয় 1% মানুষের মধ্যেও ঘটে না। তো সুতরাং এই জায়গাটা কিন্তু একটা বিশেষভাবে দেখার বিষয়। আর অনেকে আসেন খুব দ্রুত একেবারে লাফালাফি করে 5 বছরে বিরাট নাম টাম করে তারপরে 6 বছরে আপনাকে খুঁজে পাওয়া যায়। এটাও রবীন্দ্রনাথ বলেছেন, তাপস, স্ফুলিঙ্গ তার পাখায় পেল ক্ষণকালের ছন্দ, উড়ে গিয়েই ফুরিয়ে গেল সেই তারই আনন্দ। বাহ, তো পরিকার আমার অল্প বয়সের পরিচয় এখন আরণ্য, কাজে এখানে আমাকে হার মানতেই হবে, কারণ কবি ছাড়া জয় পিতা। এখানে কবির কথা আমি কাটতে পারবো না, আমার ক্ষমতাও নেই। আচ্ছা, এবার এই যে বিষয়টা আজকে এখনো কিছু বাকি আছে, আমি কবি আরণ্যক বসুর কাছেই যাব, যে এখানে আরো এই গল্পের বইটা বেরোলো বা এই সম্পর্কে কিছু বক্তব্য, আজকের যে সমস্ত গল্পকাররা গল্প লিখছেন, যদি কিছু কথা শোনা যায় আর কি। প্রথমত আমি বলি যে একজন তরুণতম প্রজন্মের লেখিকা, তিনি একটি বই বার করেছেন। আমি যেটা বই বার করার সময়, প্রকাশনার সময় আমি যেটা বললাম যে এর চাইতে শুভ সংবাদ, একটি সুস্থ শিশু জন্মাচ্ছে, একটা গাছ বড় হয়ে উঠছে, এর চাইতে অঙ্কুরিত বীজ। হ্যাঁ, সেই সুকান্তের কথায়, জ্বর নই মৃত নই, নই অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। এই যে বইটা আপনারা দেখছেন, একটি শিশুর জন্মের মতোই, এটি গাছের জন্ম মুহূর্তের মতোই, এটি ফুল ফোটার মতোই। এটা একটা বিরলতম ঘটনা এবং শ্রেষ্ঠ ঘটনা, সৃষ্টিতত্ত্বের একটা শ্রেষ্ঠ ঘটনা। কাজে আগে শঙ্খধ্বনি করে সেটাকে জয়ধ্বনি করি আগে, তারপরে তো অন্য কথা, তারপরে তো তার অন্য আলোচনা। ব্যক্তিগতভাবে আমি ওই জন্য অনমিত্রাকে আমার মানে কি বলবো, টুপি খোলা স্যালুট এই কারণে যে একজন শিক্ষিকা, তিনি সমাজটাকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। গত 1.5 বছর, পৌনে 2 বছর যদিও বিচ্ছুত উনি, কিন্তু আমি জানি উনি কিন্তু উন্মুখ হয়ে রয়েছেন কবে অফিসিয়ালি স্কুলগুলো খুলবে এবং আবার তিনি দৌড়বেন, নিয়মিত স্কুলে যাবেন। এবং তিনি বসিরহাটের কাছে একটি স্কুলে আমি আলাপচারিতায় শুনলাম, সার্থক হোক, এত কিছু করার পর তিনি কিন্তু ছোট গল্প লিখছেন। ছোট গল্পের ধারাটা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের পরেও বলছি, রবীন্দ্রনাথ থেকে স্বপ্নময় চক্রবর্তী যদি একটা গ্রাফ টানা যায়, তাতে আমি ব্যক্তিগতভাবে তার সাংঘাতিক একজন পাঠক। প্রত্যেকটা ছোট গল্প, প্রত্যেকটা কাল অনুযায়ী আমি বলতে পারবো, এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সমস্ত ছোট গল্প আমার জানা। কাজে ছোট গল্পের আমি একজন ভীষণ উৎসাহী পাঠক। বাংলা ছোট গল্প বিশ্বের সাহিত্যের সাথে তুলনীয়। যে রবীন্দ্রনাথ, সব থেকে বড় কথা, রবীন্দ্রনাথের গল্পগুচ্ছই এর উদাহরণ। রাসমণির ছেলের মতো গল্প থেকে শুরু করে মানে রবিবার শেষ কথা ল্যাবরেটরি, আধুনিক সমাজ বীক্ষণ রবীন্দ্রনাথের মধ্যে ফুটে উঠেছে। এবং অনমিত্রার মধ্যেও আমি চাইব
সেই বিক্ষণগুলো ফুটে উঠুক। এইটে উল্টাতে উল্টাতে আমি দেখলাম যে অনমিত্রা অনুগল্প যেটা বলা হচ্ছে, অনেক সম্পাদকে হয়তো জানেন না যে বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় এর জনক। এক পাতার মধ্যে আপনারা জানেন যে নিম গাছ বলে যে গল্পটি, সেটা বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা। এক পাতার একটা নিম গাছের ট্র্যাজেডি সাথে একটি বউয়ের, পাশের বাড়ির বউয়ের ট্র্যাজেডিটাকে মিলিয়ে দিচ্ছে সেখানে। এই যে আশ্চর্য, মাত্র 40-45 লাইনের মধ্যে একটা বিপ্লব ঘটিয়ে দেয়া, এই চ্যালেঞ্জটা যেহেতু আমার তরুণ বন্ধু নিয়েছেন, আমি আবারও তাকে অভিনন্দন জানাচ্ছি। ছোট গল্পে উনি জয়ী হন, বিজয়ীর মুকুট পান। অনেক দূর কোনো পুরস্কারের দিকে লক্ষ্য রেখে নিশ্চয়ই আমরা আমাদের সাহিত্য জীবনকে, আমার তাপসের কথা শুনতে শুনতে গল্পে বুক ভরে উঠছিল, তাহলে আমি নিশ্চয়ই সেই 1%-এর মধ্যে তাপস, যারা কোনো কিছুর বিনিময়ে শত বিপর্যয়ের মধ্যে দিয়েও কিন্তু 3 টাকার কলম আর 10 টাকার প্যাডটাকে ছেড়ে পালিয়ে যায় না। মানুষের মিছিল থেকে দৌড়ে পালিয়ে নিজের ঘরে ঢুকি না, পালিয়ে যায় না, এবং তারা তাদের সিনিয়রদের সম্মান করতে জানে, Exactly. এবং সিনিয়ররাও তাদেরকে সম্মান করেন বা ভালোবাসেন। এই জন্যই পরিচয় বসু আজও এইভাবে অম্লান থাকতে পেরেছে। হয়তো। কিন্তু ইদানিং কালে এটা অনেকটা বলা উচিত না যদিও, কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করা যায় যে সেই অল্প বিদ্যা ভয়ঙ্করীর মতন, মানে অল্প বয়সেই তারা মনে করছে সিনিয়ররা বোধহয় সেরকম কিছু নয়, তারাই একটা বিরল। সেটা ব্যাপার করে মিডিয়ার ফেলেছে। কল্যাণেও হচ্ছে যে এই যে ফেসবুকে ওনাদের বলছিলাম করে যে মানে মানে ফেসবুকে একটা কিছু দিলেই সেখানে 250টা লাইক পেয়ে গেল, ও অসাধারণ, হ্যাঁ, এই মন বিষয়গুলো ছুঁয়ে গেল, হচ্ছে, হ্যাঁ। হৃদয় ছুঁয়ে গেল, করতে করতে এমন বন্যা তৈরি হয়ে গেল। একটা 22 বছরের তরুণ বা তরুণী, বিশেষ তরুণরা বলবো, আমি পুরুষ আত্মসমালোচনাটা আমার পক্ষ থেকে হোক, ভাগ্যিস আমি এখন 22 বছরের নই, 62 বছরের। কাজে আমি যদি হতাম তাহলে তো আমি একদম ফুলে ফেপে, ওরে বাবা আমি কি এই বিষয়টা কিছুটা কুপমণ্ডুকতায়, যেটা কুয়োর ব্যাং মনে করছে এটাই সমুদ্র, এবং যার ফলে যারা অনেকটা এগিয়ে গেছে, অনেক সিনিয়র যারা এগিয়ে রয়েছে নানান দিক থেকে, তারা সেই ব্যাপারটি বুঝে উঠতে না, পারছে না। তোমার মতো শিক্ষকরা, অনমিতার মতো শিক্ষিকারা এগুলো বোঝাক, বৈশাখীর মতো গার্জিয়ানরা বোঝাক, আমাদের স্নেহাশিসের মতো, আর তোমাদের চ্যানেল ভিশন বোঝাক এগুলো। নতুন নতুন এই অনুষ্ঠানটা করে এই যে কাঁচের স্বর্গটা যেন ভেঙে দেয়। মিথ্যে কাঁচের স্বর্গের বাস করে কোনো লাভ নেই। তাকে একেবারে খোলা রাস্তায় এসে নেমে চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে। চ্যালেঞ্জটা কি না, আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে টিকে থাকতে হবে, আমার মতো করে আমাকে টিকে থাকতে হবে, এবং সেই টিকে থাকার অস্ত্রটাই হচ্ছে একটা কলম। পেন ইজ মাইটার দ্যান শোড। এই যে এত মানে গুলি চালিয়ে মানুষের পর মানুষ হত্যা করছে, কিন্তু একটা কবিতা লিখে দেখাতো, একটা দোপাটি গাছ পুঁতে দেখাতো, একটা লঙ্কা গাছ পুঁতে দেখাতো, পুঁই মাছা তৈরি করুক তো, লাউ ফলাতো, দেখি খুব সহজে যেগুলো পারা যায় সেগুলোও তো হচ্ছে না। এত রক্ত ঝরিয়ে লাভটা কি হচ্ছে? অনমিত্রাকে আমি আশীর্বাদ করবো যে অনমিত্রা যেন সেই জায়গা থেকে দেদীপ্যমালা হয়ে ওঠে। শিক্ষিকা একজন, বায়োসায়েন্সের টিচার, সব থেকে বড় কথা মাইক্রোবায়োলজি নিয়ে পড়েছে। আমার তো দারুণ মানে ভালো লাগছে, সে তার শিক্ষিকা জীবনেও অনেক দূর উঠুক, এবং তারপর সেই মতো একজন ভালো শিক্ষক হোক। এবং আমি একটু প্রশ্ন করে নিই কয়েকটা, যেহেতু শিক্ষিকা, তো হঠাৎ আপনি এই যে গল্পের বই লিখলেন, এখানে আপনি বিষয়টা কি বেছেছেন বেশিরভাগ ক্ষেত্রে? এটা আসলে বিভিন্ন মানে অনুভূতির আর কি প্রকাশ, মানে কোনো সেরকম নির্দিষ্ট কোনো বিষয় নেই আর কি, বিভিন্ন ছোট ছোট ঘটনা, মানে তার মধ্যে কি সবকিছুই রয়েছে, সমাজ বিষয়ক, হ্যাঁ সমাজ বিষয়ক রয়েছে, বিভিন্ন পারিবারিক রয়েছে, কিছু মানে বিভিন্ন অনুভূতির আর কি বহিঃপ্রকাশ। আচ্ছা, আপনি তো বর্তমানে একজন তো শিক্ষকতা করছেন, শিক্ষিকা, তো আপনার কি মনে হয়েছে যে এই যে করোনার প্রেক্ষাপটে 2 বছর তো এইভাবে কাটলো, তো এই যে অনলাইন এডুকেশন, এটা কি আপনার অফলাইনের অভাবটা কি পূরণ করতে পারছে? না, অবশ্যই নয়। একদম সত্যি কথা। বিশেষ করে ছোটদের ক্ষেত্রে আমি বলবো, তাদের ক্ষেত্রে তো সেই স্কুলের প্রতি তাদের যে ব্যাপারটা, মানে একটা শিশু, তার স্কুল বলতে সে আর 5টা শিশুর সঙ্গে মিশছে, তার মানে সামাজিকতা যে ব্যাপারটা তৈরি হওয়া, হ্যাঁ সেই জিনিস, সেটা তো ক্যামেরার সামনে বসে বা ফোনের সামনে বসে তো সেই জিনিসটা হয় না, তাই না? বা ক্লাসরুমকে অনুভব করা, হ্যাঁ
সেই জিনিসটা অন্তত আমি মনে করি যে সেটা তারা মিস করছে। আরেকটা বিষয় সম্পর্কে আপনার কি মত? ধরুন আজকাল ভোট এলে বা রাজনৈতিক ব্যাপার থাকলে তখন কিন্তু অনায়াসে দেখা যাচ্ছে কাজকর্ম হচ্ছে, অনেকের মুখে মাস্ক থাকছে না, মিছিল মিটিং হচ্ছে, কিন্তু এই যত কিছু এই ছাত্র সমাজের উপর যে আসছে, এটাকে আপনি একজন শিক্ষিকা হিসেবে কিভাবে দেখছেন? যতটুকু আপনার বলার ইচ্ছে আপনি বলতে পারেন, এই ব্যাপারে কোনো মানে হুলিয়া জারি করা হয়নি যে আপনাকে এটা বলতেই হবে। কিভাবে দেখছেন? এ বিষয়ে কিছু বলতে চাইছেন? না না, এ ব্যাপারে গল্পকার অবশ্যই বুদ্ধিমান, মানে বুদ্ধিমত্তার পরিচয়। আমি বলবো ওনার কলমটাই কথা বলুক। আচ্ছা, কলমটাই কথা বলুন। আচ্ছা, আরেকটা বিষয় আসছে যে আজকে যে এই ছেলেমেয়েরা বা আজকে এই যে আপনি যেটা বললেন দীর্ঘদিন ধরে তারা যে ঘরে বসে আছে এবং এই যে মানুষের সাথে মিশতে পারছে না, তাহলে এর কি মনস্তাত্ত্বিক কোনো প্রভাব পড়ে কি? অবশ্যই পড়ে, নিশ্চয়ই পড়ে, একটা মনস্তাত্ত্বিক প্রভাব তো পড়েই। হ্যাঁ, মানে আমরা কি বলবো যে একটা স্কুলে গিয়ে অনেক রকম স্কুলে যে 5টা ছেলেমেয়ের সঙ্গে মিশছে, কি স্কুলে টিচারদের সঙ্গে তাদের যে একটা মানে সামনাসামনি যে সম্পর্ক দীর্ঘদিন একসাথে থাকতে থাকতে যেটা তৈরি হচ্ছে, সেটা তো এটা একটা আর্টিফিশিয়াল, যান্ত্রিক হয়ে যাচ্ছে, তাই না? এইভাবে মনের ওপর একটা প্রভাব পড়ে, ছেলেমেয়েরা খিটখিটে হয়ে যাচ্ছে, মেজাজ তাদের ঠিক থাকছে না। এটা আমাদেরও হয়তো তাদের তো আরো বেশি করেই হবে। ঠিক আছে, কারণ আপনি গল্প লিখেছেন এবং সেখানে একটা জিনিস রবীন্দ্রনাথ যেটা বলতেন যে কোমল হীরের টুকরোকে বলে বিদ্যে, তার থেকে যে জ্যোতি ঠিকরে বেরোয় সেটাই কালচার। সুতরাং এই যে দুটো কবিতা, হ্যাঁ, কারণ এডুকেশন আমরা তো দেখেছি, আপনি নিশ্চয়ই জানেন যে এটা স্নেহাশিস বাবু বোধহয় একদিন বলছিলেন, আমি স্নেহাশিস বাবুর কথা তুললাম, পর্দার আড়ালে তুমি আছেন। সুতরাং ওই যে এডুকেশন ইজ দ্য কাল্টিভেশন অফ মাইন্ড, অর্থাৎ সেই মনরে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, করলে আবার ফলতো শোনা। আবার স্বামীজি যখন বলছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, তো শিক্ষিকা বা শিক্ষকের কাজ হচ্ছে সেটাকে জাগ্রত করা। তা আজকে আমাদের দেশে দেখা যায় যে প্রথম থেকেই শিক্ষা ব্যবস্থায় কোথায় যেন একটা ত্রুটি রয়ে গেছে এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে শিক্ষকতা শুধুমাত্র চাকরি, মানে ছেলেমেয়েরা তৈরি হচ্ছে শুধু চাকরিকে পাবো বলেই শিক্ষা, যার ফলে দেখা যায় বহু উচ্চশিক্ষিত মানুষ তার ব্যবহারের মধ্যে শিক্ষার ছাপ নেই। আবার দেখা যাচ্ছে মাধ্যমিকও পাশ করেনি, তাদের ব্যবহার, তাদের কথাবার্তা থেকে আমাদের অনেক কিছু শেখার থাকে। এই যে বিষয়টা, এটাকেই বা আপনি কিভাবে দেখেন, কেন এটা হয়? আচ্ছা ঠিক আছে, এটা আমি বুঝতে পেরেছি যে যেহেতু এখন তো অনেকেই হয়, কেউ কথা বলতে খুব পারদর্শী হয়, কেউ বলার চেয়ে লেখায় প্রকাশ করতে বেশি ভালোবাসে। তো আমি পরিচয় বসুর কাছেই যাই, কারণ পরিচয় বসু এই ব্যাপারটাকে কিভাবে দেখবে, কারণ সে দীর্ঘদিনের মানুষ, এই সাংস্কৃতিক পরিমণ্ডলে বহু মানুষ দেখেছে দেশে বিদেশে, তার কাছ থেকে কিছু শোনা। দেখো তাপস, এই সম্পর্কে আমার কথা হচ্ছে যে কোনো মানুষই তার কিছু অভাব থাকতে পারে, লিমিটেশন থাকতে পারে। এই লিমিটেশনটা অনেক উচ্চশিক্ষিত মানুষের লিমিটেশনটা যে তার কাল্টিভেশনটা ঠিকমতো হয়নি, তাকে ঠিকমতো চ্যানেলাইজড হয়নি, হয়তো তার পূর্বসূরীরাই তাকে সেইভাবে বলেনি যে কৃষিকাজটা কিভাবে করতে হয়। আবার শিক্ষকদের ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষকরা একটা প্রাথমিক, আমি যে স্কুলে পড়েছি খুব বিখ্যাত স্কুল, মফস্বলের আরিয়াদহ কালচার স্কুল, সেই স্কুলের প্রাথমিক পর্যায়েও যারা শেখাতেন, আমি তো ক্লাস 2 থেকে পড়েছি 11 পর্যন্ত, সেই তারাও যে সমস্ত মানে আলো আমাদের মধ্যে এনে দিয়েছেন, মাধ্যমিক স্তরে, উচ্চ মাধ্যমিক স্তরে তো আরও পেলাম, কিন্তু সেই ব্যাপারটা শিক্ষকরাই পারেন যখন তারা তৈরি করছেন। একটা মানে কাঁচা মাটিকে যখন তারা পুতুল করছেন, তখন তাদের উচিত যে ভবিষ্যৎটাও তারা যেন গড়ে দেন, যাতে মানে অনেক শিক্ষিত হয়েও সে মূর্খের মতো বা বিউটিফুল ইডিয়েটের মতো ব্যবহার না করে। এটা নিশ্চয়ই দেখা উচিত। আর সেটা যেমন হলো, আরেকটা জিনিস ভালো লাগলো যে শিক্ষকতা, এই যে শিক্ষা সংস্কৃতির যে মিশেল, এই ব্যাপারটা হলেই বোধহয় প্রকৃত শিক্ষিত। আমি তো বলবোই যে আমি স্কুলে পড়িনি, আমি স্কুলিং এ পড়েছি। আচ্ছা, যে টিচারদের কাছে পড়েছি তারা আমাদের সবাইকে একদম মানে সন্তান স্নেহে বড় করেছেন, সেদিক দিয়ে ওনার মতো শিক্ষিকাও। তুমি একটা জিনিস লক্ষ্য করো, অনমিত্রা কিন্তু সেভাবে কারোর নিন্দেবাদের মধ্যে যাচ্ছেন না, উনি চাচ্ছেন যে ফুল ফুটেছে এটাই ফুলের চরম কথা, হ্যাঁ, শত ফুল বিকশিত হোক।
না, এটা কেউ অন্ধকারে আছে, তাকে আলোতে টেনে আনি। না, কেউ নীরব থেকে নীরবেও অনেক কথা বলে, মানে নীরবতার মধ্যে অনেক ভাষা কিন্তু খুঁজে পাওয়া যায়। এবং মৌনং সম্মতিং লক্ষণ নাকি কথাটা আছে না, যে চুপ থাকলে মানে তুমি আমি যা বলছি তার সমর্থক কিন্তু উনি কিন্তু বলতে পারবেন না আমি এর সমর্থক নই। আচ্ছা, এবার এখানে নাম, কারণ বৈশাখী একদম মানে যে মনন পাবলিকেশনকে উপেক্ষা করে আমরা কিছু করতে পারবো না। বৈশাখী মৈত্র চ্যাটার্জি কবিতা লেখেন খুব ভালো, তো একটা কবিতা আমরা শুনবো। কারণ গল্প তো পাঠ করালে মানে সত্যি কথা বলতে গেলে একটা গল্প পড়তে গেলে মানুষ হয়তো এই অনুষ্ঠানটাই সময়টা চলে যাবে না, তবু আমি ওর কাছে চাইবো যে বৈশাখীর পরে ও আচ্ছা, আচ্ছা, অল্প তুই 2-4 লাইনও পড়ে শোনা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখন আমাদের করোনা কাল চলছে, যদিও এখনো শেষ হয়নি, তা এই সময়কালেরই একটি কবিতা আমি লিখেছি, আষাঢ় সূর্য। এই তো সেদিন বসন্তের ঝরা পাতার শব্দ তুলে হাঁটছিলাম আমরা দুজন, কত গল্প প্রতিশ্রুতি দেওয়া নেওয়া, হাসি তামাশা, আজ ঘরে বন্দি, মৃত্যুর পরোয়ানা, দূরত্ব আজ বাঁচার ঠিকানা। এই তো সেদিন সচল জীবন, সিনেমা নাটক, বিনোদনের নানা আয়োজন, আজ ঘরে ভাত বাড়ন্ত, বেঁচে থাকার দুঃসহ স্বপ্ন দুরন্ত। এই তো সেদিন খেলার মাঠ, কচিকাচার ভিড়, চিৎকার হই হুল্লোড়, দুরন্ত দুষ্টুমির, আজ ঘরে স্তব্ধ জীবন, ঘর কোনো দল ছুট, ভীত সশস্ত দূরত্ব মনে, অভিমানে ভরপুর। মারণ রোগে বেঁধেছে জীবন, আপন হয়েছে পর, রাজা ভিখারি ভেদাভেদ নেই, সবাই এক ঘর। জাতপাতহীন মৃত্যু শিহরে, পেটেই খিদের জ্বালা, মান অভিমান দেশ বিদ্বেষ, বুকের কোঠরে তালা। দলাদলি আজ শিখেই উঠেছে সংক্রামিত ভয়, ভালোবাসা যা করতে পারেনি করে দেখিয়েছে মৃত্যু ভয়। প্রকৃতি আজ বন্ধনহীন, নতুন পেয়েছে প্রাণ, ফুলে ফুলে রঙিন হয়েছে আনন্দ কলতান। আকাশ ভরেছে সাদা নীল মেঘে, প্রকৃতি উঠেছে মেতে, চেনা অচেনা পাখিরা ফিরেছে সীমাহীন আকাশেতে। আকাশ বাতাস মুখরিত আজ, নবসৃষ্টির উল্লাস, মানব মনের করাল গ্রাসে প্রকৃতি পেয়েছে নিস্তার। মানব প্রকৃতি পারস্পরিক, একে অপরের প্রতি, সযত্ন আর ভালোবাসায় সাজবে এই পৃথিবী। আবারও তো আসবে সুদিন, ঘুচবে আধার কালো, আশার প্রদীপ জ্বালিয়ে মনে, রাত্রি শেষে ভোরের সূর্য করবে পৃথিবী আলো। আলো তো সাধু করবে, সাধু কবিতা, পরিচয় কবিতা হিসেবে সাধু সাধু করছে, কিন্তু আমার কথা হচ্ছে আলো তো করবে, কিন্তু আকাশে বাতাসে তো বার্তা শোনা যাচ্ছে তৃতীয় ঢেউ আসছে। যাক, তবু সেটাও আলো শেষ হবে আর কি। সেটাও শেষ হবে। হ্যাঁ, এটাও কিন্তু একটা রিপোর্ট যে গত 200 বছর ধরে যে সমস্ত রোগ ভোগ এসেছে তারা তো থেকেই গেছে। সর্দি কাশি মতো, ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড সবগুলো রয়েছে। তাদের নিয়ে ওই মানে আমরা মন্ডন্তরে বলি না মারি নিয়ে বাস করি, এই রোগগুলো নিয়ে আমরা বাস করবো, কিন্তু আমরা বেঁচে থাকি। দেখ, স্বল্প সময়ের মধ্যে আমরা অন্তত অনমিত্রা সেনগুপ্তর কণ্ঠে তার লেখা একটা গল্প শুনে নিই, নাহলে তারও একটা, যে আমি যে অবশ্যই। গল্পটা লিখলাম নিজে একটু যদি না পড়তে পারলাম, একটা মানসিক তৃপ্তির ব্যাপার থাকবে, শুনে নিই। খুব আমি তাহলে এখনো কিছু বাকি আছে বলে যে আচ্ছা, গল্পটা আছে। শীর্ষকটাই। আচ্ছা। হ্যাঁ, দরজায় টোকা পড়ায় দরজা খুলে দেখলাম একটি অল্প বয়সী ছেলে হাঁপাতে হাঁপাতে আমাকে প্রায় ঠেলে দিয়ে ঘরে ঢুকে ছিটকিনি তুলে দিয়েই পা চেপে ধরে বলল, আমায় বাঁচান, ওরা মেরে ফেলল। ঝামেলা, বলা নেই কওয়া নেই, কোথা থেকে কে এসে ঘরে ঢুকে পড়ল, বাইরে কে বা কারা ওর পিছু নিয়েছে, এইসব না জেনে রাত বিরেতে ঘরে ঢুকিয়ে বুড়ো বয়সে আবার না জানি কি ঝামেলায় পড়ি। আমি 10 বছর হলো শিক্ষকতা থেকে অবসর নিয়েছি। একমাত্র পুত্র সন্তান বিদেশে কর্মরত। স্ত্রী বিয়োগের পর প্রায় বছর 5 একাই থাকি।
এককালে আমার যথেষ্টই প্রতাপ ছিল, ইদানিং সব রকম ঝুটঝামেলা থেকে নিজেকে সরিয়ে নির্লিপ্ত থাকতেই বেশি পছন্দ করি। বাইরে কয়েকটি পায়ের আওয়াজ শোনা মাত্রই আবার টোকা পড়ল আমার দরজায়। ছেলেটি কাঁদো কাঁদো হয়ে দরজা খুলতে নিষেধ করল। ইশারায় তাকে খাটের তলায় লুকাতে বলে দরজাটা খুললাম। বাইরে দুজন অপরিচিত ছেলে দাঁড়িয়ে আছে। একজন বলল, ছেলেটিকে কোথায় লুকোলেন? ভালোই ভালোই বের করে দিন। শান্ত অথচ গম্ভীর গলায় জবাব দিলাম, কোন ছেলে? এদিকে তো কেউ আসেনি। আগে ফালতু ঝামেলায় জড়াচ্ছেন কেন? ছেলেটিকে বের করে দিন। অপর ছেলেটি বলে উঠল। এদের অসভ্যতা ক্রমেই অসহ্য হয়ে উঠেছে। যে ছেলেটি কথাটা বলল, কড়া দৃষ্টিতে তাকালাম তার দিকে। উফ দাদু, বড্ড ভয় পেয়ে গেলাম কিন্তু, বলেই দুইজনে মিলে বিশ্রীভাবে হেসে উঠল। হাসতে হাসতেই একটি ছেলে আমার মুখের দিকে তাকিয়ে হঠাৎই চমকে উঠল। মুখ থেকে হাসি মুছে গিয়ে মুহূর্তে মুখে বিস্ময় ফুটে উঠল। অপর ছেলেটি বিরক্ত হয়ে আবার কিছু বলতে যেতেই তার হাত চেপে ধরে বলে উঠল, থাক না, উনি বলছেন যখন সত্যিই বলছেন, চল অন্যদিকে খুঁজে দেখি। অপর ছেলেটি দু একবার আপত্তি করার চেষ্টা করলেও এই ছেলেটি তার কোনো আপত্তিকেই পাত্তা দিল না। তারপর আমাকে অবাক করে দিয়ে আমার কাছে এসে নিচু স্বরে বলল, দরজাটা ভালো করে বন্ধ করে দিন মাস্টারমশাই, এবার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। এখন আপনাকে বিরক্ত করতে আর কেউ এদিকে আসবে না। তারপর অপর ছেলেটির হাত ধরে এক দৌড়ে অন্ধকারের মধ্যে কোথায় যে মিলিয়ে গেল বুঝতে পারলাম না। মাস্টারমশাই সম্বোধনটা ভীষণভাবে নাড়িয়ে দিয়ে গেল আমার অন্তরাত্মাকে। আজকের ঘটনাটা আমার এত বছরের নিরলস শিক্ষকতার ব্যর্থ ফসল নাকি সার্থকতা ঠিক বুঝে উঠতে না পেরে স্থানুর মতো দাঁড়িয়ে রইলাম। আচ্ছা, আমাদের হাতে সময় খুব কম, তবু আমরা পরিচয়ের কণ্ঠে একটা আবৃত্তি যদি শুনতে পাই, ছোট হলো কতটুকু সময়, মিনিট সময়ের মধ্যে যদি হয়। আবার যে কবিতাটি সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে বাঙালিদের মধ্যে, বাংলা ভাষার মধ্যে, প্রেমের কবিতা, মনে থাকবে? পরের জন্মে বয়স যখন শরীর সঠিক, আমরা তখন প্রেমে পড়ব, মনে থাকবে? বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলেই বসবে দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখে জল গড়াবে, কান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দুচোখ পড়ে থাকবো চেয়ে, মনে থাকবে? এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মের মাতাল চা পরের জন্মে থাকে যেন, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, মনে থাকবে? আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব, তুমি কাঁদলে গভীর সুখে এক নিমিষে সবটুকু জল শুষে নেব, মনে থাকবে? পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধবো, তোমার এমন ওষ্ঠ নিয়ে নাক ছাবিয়ার দুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো, মনে থাকবে? আচ্ছা, কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলিতলার দুর্ব হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব, এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব, মনে থাকবে? পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া, পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আবার অবগাহন, সারা শরীর ভরে তোমার হীরকচূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল, আমার অনেক কথা ছিল, এই জন্মে তা যায় না বলা, মুখে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না, এই জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও, পরের জন্মে তোমায় নিয়ে, না না বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে, পরের জন্মে তোমায় নিয়ে, পরের জন্মে তোমায় নিয়ে, মনে থাকবে? যাক, এই জন্মে যারা প্রেমে সফল হননি, পরের জন্মে তারা অবশ্যই এই আশা রাখতে পারেন, আর জন্মান্তর আছে। যাক, এই বলে আমি বৈশাখী মৈত্র চ্যাটার্জি, অনমিত্রা সেনগুপ্ত, পরিচয় বসুকে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল ঠিক সকাল 7:30 আপনারা আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার।
চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের